নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আবার নতুন একটা বিষয় নিয়ে টক ঝাল মিষ্টিতে আপনাদের সবার সামনে চলে এসেছি। উত্তরবঙ্গ জুড়ে শেষ এক বছরে যা আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক পরিমণ্ডলে, তাতে কিন্তু কোথাও না কোথাও একটা গেরুয়া ঝড়ের একটা আভাস গত লোকসভায় দেখা গেছে। যদিও তৃণমূল চেষ্টা করছে আপ্রাণ পিকেকে নিয়ে এসে লোকসভা ভোটের পর থেকে যে উত্তরবঙ্গকে আবার নিজের দিকে নিয়ে আসবে। আমরা এই মুহূর্তে বেশ কিছুদিন ধরে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন ঘটনার ঘনঘটা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে মুখোমুখি হচ্ছি, তাদের রাজনৈতিক কর্মসূচি, সেটা বিজেপি হোক, তৃণমূল হোক বা বামফ্রন্ট বা কংগ্রেস, সবারই কর্মসূচি আপনাদের দেখাচ্ছি এবং বোঝার চেষ্টা করছি মানুষের আশেপাশে গিয়ে মানুষের সাথে কথা বলে যে মানুষ কি চাইছে। 2021-এর বিধানসভা ভোট পাখির চোখ সেদিকেই সবার। পশ্চিমবঙ্গ কোন দিকে যাবে? তৃণমূলেই আস্থা রাখবে নাকি কোনোরকম কোনো পালা বদলের কথা ভাববে? এই চর্চাতে আমরা দেখতে পেয়েছি অতি সম্প্রতি তৃণমূল লাগাতার কর্মসূচি করেছে দক্ষিণ দিনাজপুরে, কারণ দক্ষিণ দিনাজপুর থেকে কিন্তু তাদের লোকসভা সিটটা হাতছাড়া হয়ে গেছে 2019-এ। 2016-তেও 6টার মধ্যে মাত্র 2টো সিট তারা ধরে রাখতে পেরেছে। তারা ধরে রাখতে পারেনি 4টে সিট। 2021-এ কি হবে? এসব নিয়ে আলোচনা করতেই আজকে টক ঝাল মিষ্টিতে সংকেত মিডিয়া স্টুডিওতে আমরা পেয়ে গেছি এমন একজন বর্ষিয়ান নেতাকে, যিনি প্রাক্তন বিধায়ক তো বটেই তৃণমূলের হয়ে। তিনি কিন্তু দীর্ঘদিন ধরে দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত, অনেক ছোটবেলা থেকে রাজনীতির সঙ্গে যুক্ত এবং অনেক ছোটবেলা থেকে কিন্তু লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন। সেই সময় বামফ্রন্টের এগেইনস্টে হয়তো জিততে পারেননি, কিন্তু রাজনীতির হাতে খড়ি কোথায় সেখান থেকেই শুরু হয়েছিল। এবং 2011-এ যখন পালাবদল উঠেছিল, সেই সময় কিন্তু সেই মানুষটাও গঙ্গারামপুর বিধানসভার থেকে জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন। যদিও 2016-তে বিভিন্ন কারণের জন্য তাকে কিন্তু হেরে যেতে হয়েছে। যদিও মানুষ কিন্তু এখনো, গঙ্গারামপুরের মানুষজন এখনো তাকে মনে রেখেছেন। তার কারণ প্রচুর কাজ, প্রচুর উন্নয়ন। এলাকার আনাচে কানাচে এদিক ওদিকে গেলেই কিন্তু মানুষের মুখে মুখে যে নামটা ফেরে, তাকে আমরা আজকে পেয়ে গেছি। রাস্তার আশেপাশে যে কোনো নতুন নির্মীয়মান কোনো কিছু যদি দেখতে পাওয়া যায়, দেখা যাবে সেখানে কিন্তু তার নামটাই খোদিত রয়েছে, তার অর্থানুকূল্যে তৈরি হয়েছে বলে। তিনি গঙ্গারামপুরের প্রাক্তন বিধায়ক, এই মুহূর্তে তৃণমূলের হরিরামপুর ব্লকের সভাপতি। আমরা জানি না এবার কি তাহলে হরিরামপুরের জন্য তিনি মানুষের পাশে থাকবেন ভোটের দিকে, সেই সত্যেন্দ্রনাথ রায়। নমস্কার সত্যেন্দ্রবাবু। আপনি এমন একটা মানুষ, আপনার জন্য কথা বলা শুরু করতে গেলে অনেকক্ষণ ধরে আমাকে অনেক কথা বলতে হলো আর কি আপনার সম্পর্কে। তো সত্যেন্দ্রবাবু, জেলার খবর কি? জেলার অবস্থা তো খুব ভালো নয়। না, আমি কাউকে হতাশ করে কোনো কিছু কথা বলবো না। একটা কথা আমার সামান্য অভিজ্ঞতায় কথা বলতে পারি, সেটা হলো যে আমরা লোকসভাতে হেরেছি। আমরা হেরেছি বিধানসভায় 6টার মধ্যে 4টে, 2টো সিট কোনো রকমে আমাদের জিতেছি। সামগ্রিকভাবে সাংগঠনিক জেতার নিরিখে যে পরিস্থিতি দক্ষিণ দিনাজপুর জেলায়, সেটা যদি সত্যি কথা বলতে হয়, সেটা এখন পর্যন্ত ভালো নয়, এ কথা আমি বলতে পারি। আমি একটা প্রশ্ন করি এই ফাঁকি, সরকারে থাকা একটা দল যারা পরের পরও কিন্তু প্রচুর সিট পেয়ে সরকারে আবার ফিরে এসছে, সেই দলটা 6টার মধ্যে মাত্র 2টো, মানে 1/3, যেখানে টোটাল রাজ্যের নিরিখে হাফেরও অনেক বেশি সিট পেয়ে ফিরে এসছে, সেই দলটা আপনাদের জেলাতে কেন 1/3 হয়ে গেল? আমাদের দুঃখ একটাই যে আমি ছাড়া অনেকেই, আমরা যারা প্রার্থী ছিলাম 2016 সালে, আমি তখন রানিং এমএলএ, সবাই ধরে নিয়েছিল যেন তেন প্রকারে শুধু আমি জিতব, এই আমি আর সবাই হারবে, আমি জিতব। আমিত্ব করতে গিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় সর্বনাশ হয়েছে। সেই সময় আমাদের জেলার সভাপতি ছিলেন বিপ্লব মিত্র মহাশয়। উনি বহুদিনের লড়াকু নেতা, বহুদিন ধরে দলটা করেছেন। ননীগোপাল রায় স্বর্গীয় এবং বিপ্লব মিত্র তারা একসঙ্গে দলটা করেছেন, এই ব্যাপারে অনস্বীকার্য।
কিন্তু দলটা করতে গিয়ে দেখেছি, আমি দায়িত্ব নিয়ে আমার চিন্তাধারার উপর বলতে পারি, 2016 সালে আমরা নিজেদের মধ্যে যে ঝগড়া না করতাম, আমরা ছটায় জিততাম। নিজেদের ঝগড়ার জন্য 2016 সালে আমরা 4টা সিট লস হচ্ছে। শঙ্করদা হেরেছেন বালুরঘাটে, আমি হেরেছি গঙ্গারামপুরে, হরিরামপুরে হেরেছেন বিপ্লব মিত্র, রেখারায় সামান্য ভোটে হেরেছেন কুসুমন্ডি। এই যে জায়গা থেকে আমাদের একটা তখন দলের যে এগিয়ে যাওয়ার ছন্দপতন শুরু হয়ে গেল দক্ষিণ দিনাজপুর জেলায়। মানুষের মনে হতাশা, কেন হারলাম, কেন, সবাই জানে। এবং আমি রানিং এমএলএ, আমার প্রেসিডেন্ট বিপ্লব মিত্র তখন আমাকে গুলি করছে, বোম মারছে খুন করার জন্য। এটা হয় কি? এটা হতে পারে? আমাকে মার্ডার কেসের আসামি তো বানিয়ে দেওয়া হয়েছে। আমি কোনোদিন মানুষকে একটা গালে বোধে চর মারিনি, সবাই জানে। আমি 84 সাল থেকে এমপি কন্টেস্ট করেছি, কংগ্রেসের হাত ছিনি, অল্প ভোটে হেরেছিলাম। আমি যখন দক্ষিণ বাংলায় 1.5 লাখ 2 লাখ ভোটে হারে, আমি মাত্র 18,000 ভোটে হেরেছিলাম। আমার 28 বছর বয়স ছিল তখন। বালুরঘাট লোকসভা সিটে আমি 3বার কন্টেস্ট করেছি কংগ্রেসে। তো সেই জায়গা থেকে লড়াই করতে করতে এখানে এসে আমার যে অভিজ্ঞতা, যে প্রেসিডেন্ট এই কাজ করতে পারে না, আমার মনে হয়েছে, ক্ষোভ হয়েছে, দুঃখ হচ্ছে। ক্ষোভের কথা বলবো, দুঃখের কথা বলবো, এটা আমার অভিযোগ না, এটা আমার অনুযোগ। দল কিন্তু আমার রাজ্য নেতৃত্ব সেভাবে সেটার দিকে তাকালো না। যে একজন রানিং এমএলএ, সে গঙ্গারামপুরে প্রচুর কাজ করেছে, যেটা শঙ্করদা করতে পারেনি, বিপ্লব মিত্র করতে পারেনি, বাচ্চু হাসদা করতে পারেনি, মামুদা বেগম করতে পারেনি, আর অন্য কেউ, তোরা বসে কেউ করতে পারেনি। 950 কোটি টাকার কাজ 5 বছরে কেউ করেছে নাকি? সারা পশ্চিমবাংলায় কোথায় কোনো বিধানসভায় করেছে নাকি? আপনি আমাকে জানাবেন, আমি খুশি হব, তার কাছে যাবো আরো কিছু শিখতে। আমি 1500 কোটি টাকার উন্নয়নের কাজ দিদির হাত ধরে, দিদির আশীর্বাদ নিয়ে, বাংলার মুখ্যমন্ত্রী আশীর্বাদ করেছেন, গঙ্গানাপুরি কাজটা করেছি। আমার একটা জলের প্রকল্প 165 কোটি টাকা স্যাংশন দেওয়া হয়েছে, যখন টাকা শেষ হয়ে গিয়েছিল। সুব্রত টাকা শেষ করে দিয়েছেন সেই সময়। জলের প্রকল্পটা মানুষ যাতে পরিশুদ্ধ পানীয় জল পায়। দক্ষিণ দিনাজপুর ফ্লোরাইড আছে, এই ফ্লোরাইড খেলে মানুষ মরে যাবে, অনেকেই জানে না, আমরা প্রচারও করি না, মানুষ আতঙ্কিত হয়ে যাবে। সে কারণেই ফ্লোরাইডটি জলটা যাতে না খায়, বিষাক্ত জলটা না খায়, আমি সেজন্য একটা পরিশুদ্ধ পানীয় জলের মাটির নিচে থেকে সাপ্লাই ওয়াটার জল বের করে নিয়ে এসে সেই জলটাকে মানুষের বাড়িতে বাড়িতে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি দিদির আশীর্বাদ নিয়ে। টাকা ছিল না ডিপার্টমেন্ট, টাকা শেষ হয়ে গিয়েছিল। আমার ফিনান্সের সেক্রেটারি, মাননীয় সেক্রেটারি, মাননীয় জয়েন্ট সেক্রেটারিরা আমার অনুরোধে অনেক কষ্ট করে শেষ সময় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে টাকা টেনে হেসড়ে বের করে যখন বছরের শেষ, তখন ওরা আমাকে ওই 165 টাকা দেন গঙ্গারামপুর বিধানসভার জলের প্রকল্প। সেখান থেকে গঙ্গারামপুর এবং তপনের 22টা গ্রাম পঞ্চায়েতের মানুষ পরিশুদ্ধ পানীয় জল পাবে। এরকম বহু প্রকল্প করেছি, প্রচুর প্রকল্প গঙ্গারামপুরে করা হয়েছে। আপনার একটা তাঁত, প্রচুর তাঁতি আছে গঙ্গারামপুরে, 60,000 তাঁতি বাস করে। তাদের কথা মাথায় রেখে গঙ্গারামপুরে তখন ডাক্তার মানস ভূঁইয়া মন্ত্রী ছিলেন, উনাকে বলে অনুরোধ করে একটাই প্রকল্প পশ্চিমবাংলায় এসেছিল, সেই প্রকল্পটা আমি গঙ্গারামপুরে নিয়ে গেছি। 60 কোটি টাকার প্রকল্প, গঙ্গারামপুর ট্যাঙ্গাপাড়ার দিকে। তাহলে আমার একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে কি উন্নয়নটাই একমাত্র জয়ের হাতিয়ার বা চাবিকাঠি নয়? তাহলে না না, উন্নয়ন আমার তো মনে হয়েছে, শুনুন, আমার মনে হয়েছে যে উন্নয়নের সঙ্গে আমাদের কর্মীদের যদি অন্তর্ঘাত, বিশ্বাসঘাতকতা হয়, সেটা কিন্তু সবচেয়ে উন্নয়নকে ছাপিয়ে যাবে, গিয়ে অন্য জায়গায় মন নেবে দলের ভোট। এবং সেটাই গঙ্গারামপুরে যে মানুষ আজকে দুঃখ করছে, আফসোস করছে গঙ্গারামপুর বিধানসভার মানুষ, যে এমন একটা লোককে হারালাম, যে লোকটা আমার ঝড়ে পাই, বন্যায় পাই, বিপদে পাই, সমস্যা পাই, যখন এটাকে তখনই পাই। একটা কথায় ভুলে গিয়ে আমরা মানুষের কাছে কোনো কিছু টাকা পয়সা নিয়ে আমরা লোকটাকে হারিয়ে দিলাম, আমরা প্রচুর ক্ষতি করলাম। আজকে গঙ্গারামপুর মানুষ উপলব্ধি করছে। জিজ্ঞেস করবেন, সবাইকে জিজ্ঞেস করবেন, বিজেপিদের জিজ্ঞেস করবেন, সিপিএমকে করবেন, আরএসপিকে করবেন, সাধারণ মানুষ করবেন, শিক্ষককে করবেন, তারা উত্তর দেবে যে গঙ্গারামপুর কত ক্ষতি করে দিয়েছে। আমি প্রতিদিন 24 ঘন্টা দলের কাজ করতাম এবং উন্নয়নের জন্য আমি ছুটে বেড়াতাম পাগলের মতো, আমি করেছি। না, আপনি বলছেন, আমরা মানলাম যে আপনি কাজ করেছেন, 2011 থেকে শুরু করেছেন, সেটা তো দিনের আলোর মতো পরিষ্কার। তারপরে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, 2019 লোকসভা ভোট হয়েছে, বিজেপি লোকসভা সিটটা ছিনিয়ে নিয়েছে। আজকে পরপর 2 বছরে 2জন সভাপতি চেঞ্জ হয়েছেন। লোকসভা ভোটের পর অর্পিতা ঘোষ, যিনি বিদায়ী সাংসদ, তিনি সভাপতি হয়ে এসেছেন।
এক বছরের মধ্যে নতুন নতুন নেতা গঙ্গারামপুরে এই মুহূর্তের বিধায়ক গৌতম দাস, তাকে দেওয়া হয়েছে দায়িত্ব। দুবার সভাপতি চেঞ্জ হয়েছে, 2021 সামনে ভোট। কি মনে হচ্ছে এই মুহূর্তে কি অবস্থা? আমার যেটা মনে হয়, নির্বাচনের আগে বারবার সভাপতি চেঞ্জ করে আমরা দেখেছি গত 16 নির্বাচনে। আমরা বিপ্লব মিত্রকে তখন সরিয়ে সর্বোচ্চ আমাদের ক্ষতি হয়েছে দলের। এটা রাজনীতিতে বোঝা উচিত, এটাকে বারবার করে সভাপতি চেঞ্জ করলে দলের জেলার পক্ষে ক্ষতি হয়। তখন একটা কমিটি করেছি, আবার একটা কমিটি করছি, এখন আবার একটা কমিটি করতে হচ্ছে। আমাদের বলছে কতবার কমিটি করবেন, কিসের কমিটি করছেন? তার মানে কি রাজনীতি তো সত্যি বুঝতে পারছে না যে সত্যি কি করছে ওরা? অনেক বড় মানুষ, ওদের সমালোচনা করার অধিকার আমার নেই। আমার ব্যক্তিগত মত জিনিসটা ভুল হচ্ছে। না না, আমার ব্যক্তিগত মত বললাম, ওরা কি করছেন তাদের কথা। আমার ব্যক্তিগত মত, বারবার করে সভাপতি চেঞ্জ করে দক্ষিণ দিনাজপুর জেলার সাংগঠনিক দিক থেকে ক্ষতি হচ্ছে। এখন দলের কি অবস্থা? 2021 ভোট তো আর মাত্র 5-6 মাসও নেই, 6 মাসও অনেক কম, অনেক কম। আমরা দক্ষিণ দিনাজপুর জেলায় চেষ্টা করছি। গৌতম প্রেসিডেন্ট হয়েছে, ওকে আমি বলেছি তুমি কাজ করো, কিন্তু কাজ তো গৌতম স্বাধীনভাবে যে করবে সেটাও করতে পারছে না। ওকে তো আটকিয়ে রাখা হয়েছে। এখন পর্যন্ত আমি ব্লক কমিটি পাইনি, আজ পর্যন্ত ব্লক কমিটি পাইনি, হাতে সই করেনি। আমার অঞ্চল কমিটিগুলো পাইনি, এখন পর্যন্ত পাইনি। এরকম প্রতিটি ব্লকের একই অবস্থা। আজকে নির্বাচনের 4 মাস আগে যদি ব্লক কমিটি আমি না পাই, নির্বাচনের 4 মাস আগে আমি যদি কমিটিগুলো না পাই, নির্বাচন কি করে হবে? কমিটির কথা বলছেন, আমি আপনাকে অন্য কথা বলছি যে জেলার মধ্যে এখন একটা বড় রকমের গুজব চলছে যে কোনো দিন সভাপতি চেঞ্জ হয়ে যেতে পারে, যে কোনো দিন পোস্টে থাকা লোকেরাও চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম একটা গুজব দলের মধ্যে কেউ ছড়াচ্ছে। আজকেও 2-3 জন আমাদের দলেরই বড় বড় পোস্টে থাকা 2-3 জন তারা জিজ্ঞেস করছিলেন যে আপনাদের কাছে কি কোনো খবর আছে, সত্যি সত্যি কি এরকম কিছু ঘটবে? এবং এটা যদি হয় দল করবে, এবং বিপ্লব মিত্রের প্রয়োজন নেই এই কথাটা আমি বলবো না। যদিও বিপ্লব মিত্র দলে থেকে দলের প্রচুর ক্ষতি করেছে। পার্লামেন্ট নির্বাচনে আপনি বলছেন যে যিনি প্রাক্তন সভাপতি আপনাদের দলের, তিনি অনেক ক্ষতি করেছেন। হ্যাঁ, প্রাক্তন সভাপতি নিশ্চয়ই তার ব্যক্তির স্বার্থে, তার ভাইদের প্রয়োজনে দলের ক্ষতি করছেন। তার উচিত ছিল সবাইকে নিয়ে এটা না করে তিনিও জিততেন, আমরাও জিততাম, দলটা এখানে শক্তিশালী হতো। তিনি এটা ভুল করেছেন, আমি বলবো অত্যন্ত ভুল করেছেন। তার সত্ত্বেও দল তাকে নিয়েছে। এই জায়গায় আমার একটা বলার ছিল, যেহেতু গুলি আমাকে করেছিল, যেহেতু বোম মেরেছিল আমাকে মার্ডার কেসে আসামি করেছিল, রাজনীতিতে যদি একসঙ্গে বিপ্লব মিত্র আমাকে অন্য কাউকে হলে আমাদের দুজনকে একসঙ্গে দেখে যদি কলকাতায় বসে একটা মীমাংসা করে তারপর যদি ছেড়ে দিতে পারতো, এবং দায়িত্ব নিয়ে বলতে পারি, এক বিপ্লব মিত্র এবং আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। অনেকেই আমার সঙ্গে কথা বলতে সাহস পাবে না। বিপ্লব মিত্র এবং আমি ছাড়া দক্ষিণ দিনাজপুর জেলার ইনস্ট্যান্ট আউট, হিলি থেকে কুসুমুন্ডি পর্যন্ত অনেকেই জানে না কোথায় কি আছে, কারা কোথায় বাস করে, কোন পঞ্চায়েতে কারা কিভাবে দলের কাজ করে, নাম কি, কিছুই জানে না। যারা জানে না তারা দায়িত্ব, যাদের কোনো এবিসিডি জ্ঞান নেই তারা দায়িত্ব। কিভাবে দল করছে এগুলো, কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে আমি জানি না। একসঙ্গে বসিয়ে মিটিয়ে, দুইজনকে একসঙ্গে মিটিয়ে বসিয়ে দিতে, মাঠে নামিয়ে দিতে পারতো, ভালো হতো। তা না করে এখন পর্যন্ত বিপ্লব মিত্রের কোনো আমি এই যাবো তো কোনো ওর সঙ্গে কোনো কথা হয়নি। যে লোকটা আমাকে মেরে ফেলতে চাইছে, আমি আজকে শ্মশানে থাকার কথা, আমি প্রয়াত সত্যেন্দ্রনাথ রায়ের কথা, তাহলে আজকে দল রাজনীতি তো ভাববে না যে ওর সঙ্গে আজকে এত বড় আঘাত হয়েছে ওর উপরে, তাহলে ওকে ডেকে একসঙ্গে মীমাংসা করে আমরা ছেড়ে দিই, তাহলেই দলটা ভালো হবে। একবার রাজ্য নেতৃত্ব দল ভাবলো না যেটা করতে হবে, হঠাৎ করে সে এনে বসিয়ে দিল। কী করবো, দলের আনুগত্যপূর্ণ কবি মেনে নিলাম, ঠিক আছে বাবা কাজ করো। ও এসে তো সবারই সঙ্গে দেখা করবে, কথা বলবে, কাজ করার চেষ্টা করবে। ভুলটা ও করেছে, দলকে সাইনবোর্ড করে দিতে চেয়েছিল ও, আর আমরা ওকে সাইনবোর্ড করে দিয়েছিলাম কয়েকজন। তার মধ্যে আমার সবচেয়ে বড় ভূমিকা ছিল দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুর। সবাই জানে ওর বিরুদ্ধে কতটুকু কি করতে পেরেছি, গঙ্গারামপুর কতটুকু কি করার মতো ক্ষমতা আছে। কথা বলতেন এই মুহূর্তে যে বিপ্লব বাবু তৃণমূল দলকে সাইনবোর্ড করতে চেয়েছিল, এটা অন ক্যামেরা বলেছি, মিডিয়াতে বলেছে অন ক্যামেরা, আমি তৃণমূল দলকে সাইনবোর্ড করে দেবো। আমরা সবাই মিলে, সবচেয়ে বেশি পরিশ্রম আমার ছিল, বাড়ি বাড়ি আমি গিয়েছি। প্রশ্নটা ছিল যে যদি তাই হয়ে থাকে, একটা মানুষ এরকম বলছেন, সেই লোকটাকে দলে ফেরত দেওয়াটা কি দরকার ছিল না? যদি রাজ্য নেতৃত্ব দলে ফিরিয়ে দিয়ে আসে, তাহলে শুধু ওকে আর আমাকে না, অন্তত 5-7 জন যারা জেলা লিডার, আমি আছি, বিপ্লব খান আছে, শঙ্কর চক্রবর্তী আছে, আরও অনেক কয়েকজন আছে, তাদেরকে সাথে করে নিয়ে একসঙ্গে বসেই যদি ওখানে মিটিয়ে দিয়ে পাঠাতে পারতো, একসঙ্গে কাজ করতাম। তা না করে গোলমালতে জিয়ে রাখলো,
বিপ্লব মিত্র বারবার করে বলছে আমি প্রেসিডেন্ট হয়ে আসছি, গৌতম বলছে আমি প্রেসিডেন্ট আছি। এই যে বিভিন্ন রকম, আমি একটা কথাই বলেছি যে এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলায় কেন বুঝতে পারছে না তৃণমূল নেতৃত্ব? ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস দরকার। সেই ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস দক্ষিণ দিনাজপুর জেলায় এখন পর্যন্ত নেই, দায়িত্ব নিয়ে বলতে পারি। এখন পর্যন্ত প্রতিটি প্রোগ্রামে জেলার যারা নেতা আছে, শঙ্কর চক্রবর্তী আর যারা আছে এখন যাদেরকে তৈরি করে দিচ্ছে, তারা প্রতিটা প্রোগ্রামে যায় না। এতে সেদিন দেখলাম হরিরামপুরে উনি গেলেন, বংশেরি উনি এলেন না, শুধু গৌতম এলেন। এটা না, একসঙ্গে মানুষ কি চায়, যেখানে সবাই মিলে থাক, তাহলে মানুষ ওই দিকে আশা পাবে এবং সবাই মিলে সাহস নিয়ে কাজ করবে। এখানে ও আসে তো ওখানে ও যায় না, ও আসে তো ওখানে যায় না, এর কারণটাই আমি বুঝতে পারি না। ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস দরকার, সেটা হলো না। সেটা না হয়ে এইভাবে কাজকর্ম করছি, আমরা এইভাবে কাজকর্ম চলছি। আমি চাই বিপ্লব মিত্র একসঙ্গে সবাই মিলে কাজ করি, আসুক আমার সামনে, আমরা একসঙ্গে বসি। কি অসুবিধা হয়েছে? হতে পারে ঘরের ছেলে কোনো অন্যায় করেছে, কোনো অপরাধ করেছে, সেটা বলুক, একসঙ্গে বসে আমরা কথা বলে আবার নতুন করে নেমে যাবো। তারা আমি বিপ্লব মিত্র 100বার অন্যায় করেছি দলে, এটা দক্ষিণ দিনাজপুর জেলার লক্ষ লক্ষ লোক তৃণমূল কর্মীরা বলবে, লক্ষ লক্ষ। আমি যদি 1 লক্ষকে দাঁড় করে দিই, লোক 1 লক্ষ লোক দাঁড়িয়ে বলবে যে উনি অন্যায় করেছেন। এটা নতুন কথা নয় তো। তো সেই জায়গায় অন্যায় যে করে তাকে মাথা নিচু করে এসে দলের কাছে সবাইকে নিয়ে চলতে হয়। আমি এখনো দেখতে পাচ্ছি না যে মাথা নিচু করে দলের সঙ্গে ও চলতে চায়, বরং সে তার অহংকার, তার অহমিকা, আমিত্ব এখন পর্যন্ত তার সঙ্গে আছে। সেই অহংকার আমিত্বকে নেওয়ার ফলে আজকে ওইভাবেই চলছে, এরা ওইভাবে চলছে। মাঝে মাঝে আমরা আমাদের মতো কর্মী যারা, আমরা যারা জীবন দেখতে পাচ্ছি যে বিপ্লববাবু কোনো কোনো দলের বড় কোনো নেতাকে আলাদা করে নিয়ে একটা আলাদা সংগঠন, প্যারালাল একটা সংগঠন তৈরি করার চেষ্টা করছে। আমি গঙ্গারামপুরে আমি একটা কথা বলছি, গঙ্গারামপুরে জাহাঙ্গীরপুর অঞ্চলে বিপ্লববাবু একটা প্রোগ্রাম করলেন, সেটা হলো দলে তিনি বিজেপি কিছু কর্মীকে নেবেন বলে একটা খবর দেওয়া হলো। আমি প্রশ্ন করি এটা কি করে করতে পারে একজন সাংগঠনিক নেতা? গঙ্গারামপুরের যে ব্লকের প্রেসিডেন্ট, সে তাকে জিজ্ঞেস করলাম তুমি জানো? বলে না দাদা আমি তো জানি না। এটা দলের কিন্তু সিস্টেম নেয়, জেলা সভাপতি জানে না, ব্লক সভাপতি জানে না, উনি দলের লোক নিচ্ছেন। তাহলে দলের টোটাল নিয়ম কানুন উনি ভাঙছেন এবং আগের মতোই উনি চলার চেষ্টা করছেন, দল দেখছে না। এবং এই জায়গা থেকে খুব দুঃখ করছি। আমি তো বহুবার বলেছি কথাগুলো বলার জন্য। আমি যখন হেরে গেলাম তখন দিদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন, আমি ফোন করছিলাম, দিদি আমি কি করবো এখন? তুমি ফোনটা ধরে বলছিলেন, সত্যেন তুমি বক্সি আর অভিষেকের সঙ্গে কথা বলে দলটা ভালো করে করো। আমার দুঃখের সঙ্গে বলছি আজকে, আমি বক্সিদাকে হয়তো 4-5 বার পেয়েছি, চেষ্টা করেছি, কথা বলেছি। আমি অভিষেক ব্যানার্জিকে 50 বার ফোন করেছি, সুমিতকে 50 বার আমার মোবাইলে, যে 50 বার বলেছি সুমিত একবার অন্তত তুমি আমাকে অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করে দাও, অনেক কথা বলার আছে তাকে। 50 বার বলেছি, একবারও অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করার 5 বছরের মধ্যে সুযোগ হয়নি। আমি যদি এই নেতাদের সঙ্গে একবার একটা কথা বলার সুযোগ না পাই, সাধারণ মানুষ কোথায় যাবে? তাহলে কি করবে? আমি তো দল পাগল, 24 ঘন্টা দলটা করি, প্রতিদিন করি, আজও করি, হেরে যাওয়ার পরও করি। দলটাই হলো আমার নেশা, কারণ অন্য নেশা আমার, অন্য কিছু নেশা আমার নেই। সেখানে আজকে 5 বছর তার সঙ্গে একবার দেখা করার সুযোগ পেলেন না। বক্সিদের 4-5 বার দেখা করেছেন, কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, আমি সেটাকে সম্মান জানাই। কিন্তু অভিষেক ব্যানার্জির সঙ্গে একটু কথা বলে দলের আরও কিছু তথ্য তাকে দেবো, তার এইসব হচ্ছে, ও বিপ্লব মিত্রকে মানতে আমার কি অসুবিধা? কোনো অসুবিধা নেই, একসঙ্গে বসে নিয়ে করলেই, কাজটা করলেই হয়ে যেত, কোনো অসুবিধা নেই। তো সেই জায়গায় না হয়ে আজকে দলের এই সময় মাত্র 3-4 মাস 4 মাস আর সময় আছে। এখন বলছি তো বললো কমিটি নেই, অমুক নেই। আমাকে বললো 48 ঘন্টার মধ্যে বংশারিতে হরিরামপুর বিধানসভায় আপনাকে প্রোগ্রাম করে দিতে হবে, করে দিয়েছি। 48 ঘন্টা প্রোগ্রাম করতে গেলে খরচ তো লাগেই। আমাকে তো ভটভটি করে, ছোটো করে, অটো করে লোক নিয়ে আসতে হবে, তা ভাড়া দিতে হবে। আমাকে একটা মঞ্চ করতে হবে, আমাকে মাইক করতে হবে, আমাকে অঞ্চল অঞ্চলে মাইক দিয়ে প্রচার করতে হবে, সাংগঠনিক ক্রিয়াকর্মগুলো করতে হবে, আমাকে প্রতিটা অঞ্চলে গাড়ি নিয়ে ঘুরতে হবে। তো এই যদি আমি করি তাহলে আমার পিছনে খরচ আছে, খরচটা আমরা করছি যে কোনো জায়গা থেকে, চেষ্টা করছি। আমি নিজে কিছু করছি, পঞ্চায়েত লোককে বলছি যে ভাই তোমরাও কিছু হেল্প করো, এইভাবে আমরা কাজকর্মগুলো হচ্ছে। এবং সেই হওয়ার জায়গায় যদি জেলা প্রেসিডেন্ট গৌতম ও যদি স্বাধীনভাবে একটু স্বতঃস্ফূর্তভাবে কাজটা না করতে পারে, ওকে যদি আটকিয়ে রাখে, কাজটা হবে কোথা থেকে? আর এইভাবে বিচ্ছিন্ন প্রোগ্রাম যদি কেউ করে থাকে, দলকে না জানে, তাহলে দল কি করে জিতবে?
জানি না কি করে কি হবে, আমি জানি না কি করে কি হবে। যেমন আপনি মনে করছেন যে জেলা নেতৃত্বে যারা আছেন তারা সঠিকভাবে ব্যবস্থা নিচ্ছেন না বিপ্লববাবুর বিরুদ্ধে? না, আমি তারা কি নিচ্ছেন না নিচ্ছেন আমি সে বিষয়ে আলোচনায় যাচ্ছেন। এই কারণে আমি জেলার মিটিংয়ে ওই কোর কমিটিতে আমি নেই। ওরা রাজ্য কমিটি মনে করেছে আমাকে কোর কমিটিতে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ আমার অভিজ্ঞতা শেয়ার করার, এক্সপিরিয়েন্স শেয়ার করার কোনো প্রয়োজন কোর কমিটিতে নেই। সেখানে যাদের প্রচুর অভিজ্ঞতা আছে দক্ষিণ দিনাজপুর জেলায়, মানে আমার থেকে অনেক 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 বেশি, তাদেরকে সেখানে কোর কমিটিতে না হচ্ছে। না না, আমার নেই। রাজ্য কমিটি ভেবেছে আমার সেই অভিজ্ঞতা নেই বলে আমাকে বাদ দিচ্ছেন, তাতে কাউকে দোষ দিচ্ছে। হতে পারে যে আমার অভিজ্ঞতা শেয়ার করার কোনো প্রয়োজন নেই কোর কমিটিতে, সেখানে অনেককে নিয়েছে, তারা হয়তো আমার থেকে অনেক 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 বেশি জেলাটাকে চেনে, তাই নিয়েছে, সেখানে আমার বলবে নেই। কিন্তু আলোচনা হওয়ার পরে সেটাকে যে ইমপ্লিমেন্টেশন করতে হবে, বাস্তবে পরিণত করে কাজটা করতে হবে, সেটা তো হচ্ছে না। আপনি বলছেন রাজনৈতিক অভিজ্ঞতা শেয়ার করার জন্য তৃণমূল আপনাকে এই মুহূর্তে জায়গা দিচ্ছে না, যদি অন্য কোনো দল আপনাকে সেই যোগ্যতা বা সেই যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা আমি করে? ইতিপূর্বে না আমি সরি ইতিপূর্বে আপনাদের বলেছি আমি তৃণমূল কংগ্রেসের আনুগত্যপূর্ণ কর্মী। আমি বক্সিদাকে বলেছিলাম একদিন কলকাতায় বসে, সুব্রত বক্সির রাজ্য সভাপতি, দাদা আমি মমতা ব্যানার্জিকে চিনি, আমি বিপ্লব মিত্র ওরা আমার কোনো ব্যক্তিকে আমি চিনি না, আমি চিনি মমতা ব্যানার্জি, যা বলবে আমি তাই করবো। আমি এখনো মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূল কংগ্রেস করছি। যদি এইসব ক্ষেত্রে আমি দেখি যে আমাকে প্রচণ্ডভাবে হেয় করা হচ্ছে, আমাকে প্রচণ্ডভাবে ছোট করা হচ্ছে, আমাকে প্রচণ্ডভাবে মানে মূল্যহীন করে দেওয়া হচ্ছে, কাজ করতে সুযোগ না করে দিয়ে দেখা গেল যে আমাকে নানাভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে, যদি এরকম পরিস্থিতি হয় আরো কিছুদিন দেখবো, দেখার পর চিন্তা ভাবনা করবো। এই ব্যাপারে আপনাকে একটা কথা বলতে চাই যে আপনার যেদিন হরিরামপুরে যেদিন অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আপনি এটা বলবার পরে হরিরামপুর বাস স্ট্যান্ডের যে প্রোগ্রাম, সেখানে আমরা এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম গৌতম বাবু এবং যিনি এই মুহূর্তে দলের চেয়ারম্যান আছেন দক্ষিণ দিনাজপুরের, সেই শঙ্করবাবুর সাথে শঙ্করবাবু পুরস্কার জানিয়েছেন যে এটা একদম আপনার ব্যক্তিগত মতামত, সে ব্যাপারে ওনার কিছু বলবার নেই। দেখুন, শঙ্করবাবু বর্ষিয়ার মানুষ, আমরা তাকে শ্রদ্ধা করি। শঙ্করবাবু খুব একজন ভালো অ্যাডভোকেট, ভালো প্রশাসক। শঙ্করবাবু দল পরিচালনার ক্ষেত্রে ঠিক লোক নন, আমি এই কথা সুব্রত বক্সী মহাশয়কে জানিয়ে দিয়েছি। তিনি দল পরিচালনা করতে এই জন্যই পারবেন না, কারণ দল উনি কোনোদিন সক্রিয়ভাবে কোনোদিন করেননি, আর তিনি সবসময় স্বতন্ত্রতা বজায় রেখে কাজ করার চেষ্টা করেন। তিনি স্বতন্ত্র, তিনি স্বাধীন, তিনি একা, তিনি নিরপেক্ষ, তিনি কারো সাথে থাকবেন না, তিনি কারো পাশে থাকবেন না, তিনি একা সবকিছু করবেন। ধরুন দল চালাতে গেলে আমরা অনেকদিন দেখেছি, আমি জেলার নেতৃত্ব দেব, আমি কারো সাথে পাশে থাকবো না, আমি দলের নেতা হব, আপনাকে সবাই মানবে, এটা তো হতে পারে না। আপনাকে আমার দায়িত্ব নিতে হবে, কারণ আমি আপনার কর্মী। আপনি কর্মীর দায়িত্ব নেবেন না, আপনি তখন বলবেন আমি স্বতন্ত্র। আমি বলছি আপনি নেতৃত্বের অনুপযুক্ত মানুষ আছেন। আমি বলবো যে নেতৃত্ব দিতে হলে আপনাকে দলকে সবাই দায়িত্ব নিতে হবে, তার দুঃখ শুনতে হবে, তার কষ্ট শুনতে হবে, তার অভাবের কথা শুনতে হবে, অভিযোগের কথা শুনতে হবে, এবং সেটা সমাধানও করতে হবে। তো আপনি যদি নাও পারেন, অন্তত 5% সমাধান করে 85% আপনি শোনেন, 5% সমাধান করলেই কিন্তু মানুষ খুশি হবে। শুধু হেসে কথাটা বলতে হবে। তাও যদি আপনি না বলেন, তো আপনি দল কি করে পরিচালনা করবেন? মানুষ কি আপনার চাকর নাকি? এই দক্ষিণ দিনাজপুর জেলায় সিপিএম এর ছিল, গোটা বাংলায় সিপিএম ছিল। 11 সালে আমরা জিতেছি, সিপিএম এর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এমএলএ ওদের, মন্ত্রিসভা ওদের, জেলা পরিষদ ওদের। মানুষ আমাদের ভোট দিয়েছে। মানুষ শেষ কথা বলে, মানুষ হলো ভগবান, মানুষ হলো আল্লাহ। মানুষ ভোট দেয়, তাই আমরা জিতি। আমাদের 5 বছর পর পর পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় বসতে হয়। আইএস আইপিএসরা একবারই পরীক্ষা দিয়ে ট্যালেন্টেড স্টুডেন্ট, ওরা পাস করে সারা জীবন আইএস আইপিএস 60 বছর পর রিটায়ার করে। আর আমাদের প্রতি 5 বছর পর পরীক্ষা দিয়ে আমাকে আসতে হয় যে আমি জনগণ আমাকে ছুড়ে দিচ্ছে না আমাকে গ্রহণ করছে। আপনি তো অনেকগুলো বড় প্রশ্ন তুলে দিলেন। আপনি বলছেন যে জেলার যারা মুখ, শঙ্করবাবুকে নিয়ে আপনার প্রশ্ন রয়েছে, বিপ্লববাবুকে নিয়ে ভয়ঙ্কর অভিযোগ রেখেছেন, গৌতমবাবু সম্পর্কে বলেছেন তাকে ঠিক মতো কাজ করতে দেওয়া হচ্ছে না। এই যদি কন্ডিশন হয় 4 মাস 5 মাস পর ভোট, জেলাতে কি করে তৃণমূল একটা দাগ রাখতে পারবে? আমি দায়িত্ব নিয়ে বলছি অন ক্যামেরা আপনাদের সামনে, জেলায় আসুন। 50-60 জন আমাদের জেলা কমিটির মেম্বার আছে, যারা পদাধিকারী আছে, আমিও একজন ক্ষুদ্র কর্মী আছি। আমি সবারই সামনে বলবো জেলার পরিস্থিতি কোথায়, কে কিভাবে
ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসটা করছে সবারই সামনে বলবো, আমি সবার নেতৃত্বকে আমি বক্সিটাকে সেটা অনুরোধ করছি, দাদা আসুন জেলায়। কি করে সমাধানটা হবে সেটা সমাধানের পথটা রাজ্য জানে, তাদেরই করতে হবে। সমাধানের পথ তাদেরই রাস্তা দিতে হবে। তারা যদি একজনকে এত কিছু অন্যায় করার পর যদি নেন, তারপর বলেন যে ওকে নিয়ে করতে হবে, ঠিক আছে তুমি সমাধানের পথ তো আসো, জেলে আসো, বসো। আপনি প্রাক্তন বিধায়ক, সামনে ভোট, আপনি কি এখনো জানেন যে আলটিমেটলি আপনি কোথাও থেকে দাঁড়াবেন নাকি সেটা এখনো? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমি জিজ্ঞাসা করছি না, না না, আমি মনে করি এখনো দায়িত্ব নিয়ে মনে করি যে আমাদের এখনই বলে দেওয়া উচিত কোথায় পাবেন। আচ্ছা ধরুন বালুরঘাটের শঙ্কর চক্রবর্তী বা তার পরিবারের কেউ প্রচার করছে লোকে, তপনে বাচ্চু হাসদা বা ললিতা টিকদা, কুমারগঞ্জে তোরা হোসেন মণ্ডল, গঙ্গারামপুরে গৌতম দাস, তার নির্বাচন প্রশান্ত কিশোর এবং অভিষেক ব্যানার্জি নিজে দেখবেন, আমাকে বক্সিটা বলেছে। হরিরামপুরে বিপ্লব মিত্র একটা কন্ডিশন এসেছেন, হরিরামপুর তাকে সেই টাকা দিতে হবে। অম্বরী সরকার প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠ ছেলে, তাদের টিমের ছেলে, কুসুমন্ডি অম্বরী সরকার দেবে। সত্যেন রায় কোথায় দাঁড়াবে? সত্যেন রায়ের জায়গা কোথায়? সত্যেন রায়ের জায়গা নেই, জলের মতো পরিষ্কার, সত্যেন রায়ের কোনো জায়গা নেই। তবুও দলটা করছি, ভালোবেসে দলটা করছি, দেখি কি বলে। যদি কিছু চিন্তা ভাবনা করে নিশ্চয়ই আমি দেখব, আর যদি না করে তাহলে ভাববো। আমরা দক্ষিণ দিনাজপুর জেলার, আমরা সান অফ দ্য সয়েল, এরা নয়। আমরা রাজবংশী আদিবাসীরা সান অফ দ্য সয়েল। আমরা 57% লোক আমরা দক্ষিণ দিনাজপুর জেলা বাস করি, শুধু আদিবাসী এবং রাজবংশী। ওখানকার ভূমিপুত্র যদি কেউ হয় সেটা আমরা। ওখানকার ভূমিপুত্র রাজবংশী আদিবাসীরা, মুসলমানরা যদি ঠিক নির্ধারণ করে যে ভোট কোথায় হবে তবেই প্রার্থী জিতবে, না হলে কোনো পার্টির প্রার্থী জিতবে না। কেউ যেন না ভাবে শুধু সংখ্যালঘু যেতে হবে, কেউ যেন না ভাবে রাজবংশী আদিবাসীরা হবে যেতে হবে, কেউ যেন না ভাববে আমি জিতবো আমি জেতাবো, এটা হবে না। সবাইকে ঐক্যবদ্ধ চেষ্টা নিয়ে ওখানে জিততে হবে। কাজে আমাদেরকে বাদ দিয়ে ওখানে ভোট করবে, আরেকজনকে প্লেস করে ভোট করবে, এ ভোট হবে না। এ ভোটে দল কষ্ট কল্পনা করেই একটা চিত্র তুলে ধরার চেষ্টা করছি। যদি এরকমটা হয় যে হরিরামপুরে দাঁড়ালেন তৃণমূলের হয়ে বিপ্লব মিত্র, আর আপনি কংগ্রেস বা বিজেপির হয়ে দাঁড়ালেন হরিরামপুরে বিপ্লব, আমি সেটা ভাবিনি। আমি অলিক কল্পনা এখনো করি না, আমি এটা ভাবিনি। যথাসময়ে আমি একটা কথা বলছি, আমি তৃণমূল করছি, আনুগত্য নিয়ে তৃণমূল করছি। দিদি যদি কোনো মনে করেন যে না সত্যেনের প্রয়োজন নেই, রাজ্য নেতৃত্ব যদি মনে করে সত্যেনের প্রয়োজন নেই, তখন ভাবব আমি কি করব, তখন ভাবব। এবং আমি এখন আমি করছি, এটা আমার ভালো লাগছে না। আমরা অনেক আছি। আমি পরশুদিন বাড়ি এসেছিলাম, আমার বাড়িতে মিনিমাম 64 জন লোক এসেছিল আমার সঙ্গে দেখা করতে। তারা শুধু জানতে আমরা কি করব, জেলা থেকে হিল থেকে কুসুমন্ডি পর্যন্ত 64 জন লিডার এসেছিল আমার বাড়িতে। একটু তদন্ত করে দেখেন তারা কি বলেছে আমাকে, আর আমি তাদের কি বলেছি। কাজে মানুষ কিন্তু এখন পর্যন্ত তাকিয়ে আছে, অনেক মানুষ যারা পিছিয়ে পড়া গরিব মানুষ, যারা সত্যি কোথাও জায়গা পায় না, সবারই কাছে গাল খায়, এই ধরনের মানুষগুলো কিন্তু তাকিয়ে আছে। এখনো সত্যেনটা কি বলবে সেটা কিন্তু তাকিয়ে আছে। না, মমতা ব্যানার্জির ভাবাটিটা একমাত্র হতে পারে না। একমাত্র ভাবার দায়িত্ব তো সাধারণ মানুষের, যারা ভোট দিয়ে যেতে হবে। মমতা ব্যানার্জি শুধু প্রার্থী করতে পারেন, ভোট দিয়ে 5 বছরের জন্য অভিযোগ করার দায়িত্ব কিন্তু সাধারণ মানুষের। সাধারণ মানুষ যদি চায় তখন আপনি কি করবেন? দেখুন, এই যে ফোনটা আসলো কিছুক্ষণ আগে, এসসি ওবিসির আলিপুরদুয়ারের প্রেসিডেন্ট পীযূষ রায় শুধু গঙ্গারামপুর আর হরিরামপুর আর বংশী নয়, গোটা উত্তর বাংলার সত্যেন রায় রাজবংশী সমাজের, আদিবাসী সমাজের একটা নেটওয়ার্ক আছে। এবং রাজবংশী সমাজের একজনকে বংশীবদন বর্মন বিক্ষুব্ধ কি করতো, উত্তরখণ্ডী কামতাপুরী সব কিন্তু তাকে সব দায়িত্ব দিয়েছে, কি সব টাকা পয়সা দেয়, কোনো কাজ দক্ষিণ দিনাজপুর জেলা হয়নি এতদিন ধরে, কোনো কাজ হয়নি। বারবার করে বলেছি যে এই লোকটা কে, ওই লোকটা তো আমাদের দলের লোক নয়, কিন্তু আমার নেত্রী তাকে দায়িত্ব দিয়েছে। তিনি আমাদের খোঁজেই করেন না। আমার জেলায় আসলে অন্য লোকের সঙ্গে কথা বলে ওখান থেকে চলে যান, এটা হবে? তিনি সম্পূর্ণ কাজ যা টাকা দিচ্ছে জলপাইগুড়ি, কুচবিহারে, আলিপুরদুয়ারে খরচ করে দিচ্ছেন। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা একটা পয়সা পাচ্ছে না। বহুবার আমি অভিযোগ করেছি, অনুরোধ করেছি, এটা দেখুন, এটা ঠিক হচ্ছে না। আমাদের প্রাপ্যটা আমাদের দিক, আমাদের জেলার প্রাপ্যটা আমাদের দিক, কিন্তু সেটাও পাচ্ছি না। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এটা এক্ষুনি আমি কেটে দিলাম ফোনটা। তাহলে এরা অনেকেই কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে আরম্ভ করে, অনেকেই উত্তর দিনাজপুর থেকে আরম্ভ করে, অনেকেই আমার সঙ্গে যোগাযোগ রাখে।
এখন পার্থপ্রতিম রায় নাকি একটা খবর দিয়েছে, আমি শুনলাম, কুচবিহারের এমপি ছিলেন এর আগে, বলছে রাজবংশীদের জন্য একটা ক্ষত্রিয় সম্মেলন করতে হবে কুচবিহারে। আমি বলছি ঠিক আছে, আগে বলুক কোথায় কিভাবে করতে হবে, কেন করতে হবে, হঠাৎ করে কেন ক্ষত্রিয় সম্মেলন করতে হবে নির্বাচনের সময়? আগে রাজবংশী ক্ষত্রিয়রা কোথায় ছিল, তাদের জন্য কেন কাজ করা হলো না? এখন হঠাৎ করে বলছে এদের জন্য সম্মেলন করতে হবে, কি জন্য করতে হবে আমি জানি না। আমাকে একজন কালেশ্বর নামে একটা ছেলে রায়গঞ্জ থেকে বলছিল, সে অধ্যাপক, বলে কাকা একটা প্রোগ্রাম করতে হবে, ওখান থেকে বলেছে করো তোমরা, দেখবো আমি। না, রাজনৈতিক বিশেষজ্ঞরা যেটা মনে করেন যে ভোটের 4 মাস বা 5 মাস আগে একটা এই ধরনের দল যারা সরকারে আছে তাদের উচিত শেষ 4 মাস বা 5 মাসে একদম সঠিকভাবে তার রূপরেখা তৈরি করে ফেলা এবং কে কে প্রার্থী কোথায় কোথায় প্রার্থী হবেন তাদেরকে বলে রাখা, অফিসিয়াল ঘোষণা না হলে তাদেরকে বলে রাখা এবং সেই অনুযায়ী তারা তাদের এলাকাতে ভোটি সহায়তা শুরু করবেন। সত্যেনবাবু বলছেন দক্ষিণ দিনাজপুরে এখনো সেই পরিস্থিতি তৈরি হয়নি, তিনি জানেন না যে তিনি প্রার্থী হবেন কিনা বা কারা হবেনি সেটাও এখনো কনফার্মেশন নেই। তাহলে কি আদৌ শুধু লবিবাজি করে এখনো গোষ্ঠীদ্বন্দ্ব করে কে সভাপতি থাকবে কে সভাপতি আসবে এই ধরনের গুজব রটিয়ে আর যারা মাঠে নেমে কাজ করছেন তাদেরকে সরিয়ে রেখে কি সরকারে থাকা যাবে বা ভোটে যেতে যাবে? সত্যেন্দ্র কি মনে করছেন, এর উত্তর কি? না, আমি সাংগঠনিকভাবে মনে করি যে আমরা তো বহুদিন রাজনীতিটা করছি। আমি বলি 84-এ আমি পার্লামেন্ট কন্টেস্ট করেছি, 28 বছর বয়স ছিল, আমি অল্প ভোটে হেরেছিলাম। তখন অনেকেই নেতা হননি, যারা আজকে নেতা তারা অনেকেই নেতা হননি। আমি সেই সময় পার্লামেন্ট কন্টেস্টে অল্প ভোটে হেরেছি। আমার যে সামান্য অভিজ্ঞতা, ভোট করতে গিয়ে এখন পর্যন্ত বুথে নেমে যে আমার ভোটটা করতে হবে সেই জায়গাটা এখন পর্যন্ত আমরা করতে পারিনি। আমার বুথ বিশৃঙ্খল হয়ে পড়ে আছে, আমার বুথে বহু সমস্যা আছে। বুথের উন্নয়নে পঞ্চায়েত মেম্বার, ওখানে সুপারভাইজার, ওখানে পঞ্চায়েতের প্রধান, ওখানে কানেকশন, নানা রকম প্রবলেম হয়ে বুথে তৈরি আছে। সেই বুথটা না করে যারা ভোট দিয়ে জিতে হবে তাদেরকে যদি সংগঠিত না করে তাদেরকে যদি ঠিক জায়গায় না নিয়ে আসতে পারি, কোথা করে ভোটটা হবে, কোথা থেকে? শুধু হুকুম দিলেও ভোট দেওয়া হয়। এবার 2011 সালে নয়, মনে রাখবেন, আমি সবাইকে বলছি, এটা 2021। 2021-এ আমাদের যারা প্রতিদ্বন্দ্বী, আমাদের যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তারা আমাদের অত সহজে ছাড়বে না। যারা ভাবছেন অত সহজে ছাড়বে, তারা মূর্খের সঙ্গে বাস করছে। তারা আমাদের অনেক বিপদে ফেলার চেষ্টা করবে এবং সেই জায়গা থেকে আমাদের যে বুথ লেভেল এখন পর্যন্ত অর্গানাইজেশনটা, সেটা আমরা তৈরি করতে পারি। আরেকটা প্রশ্ন, যে তৃণমূল শেষ মুহূর্তে এখন খালি বিজেপিদেরকে দলে নিয়ে আসার চেষ্টা করছে, শুধু বিজেপি কর্মী বা বিজেপি নেতাদেরকে দলে আনলেই কি ভোটে যেতে যাবে? উলট পুলট হয়ে যেতে পারে তো, বিজেপির এই মানুষগুলোকে বিজেপি পাঠিয়ে কিছু ষড়যন্ত্র করে ভোট কেটে নিয়ে চলে যেতে পারে। আমি জানি না কি হচ্ছে এগুলো। এই আমি নির্বাচনের সময় দেখি বহু মানুষ আমাদের দলে আসে, ভোটের সময় দেখি ভোট ফাঁকা। দেখেছি আমার অভিজ্ঞতা দিয়ে, প্রচুর মানুষ আজকে আসছে 200, কালকে আসছে 500, কালকে আসছে 300। ওই ভোটগুলো কোথায়? অযথা কিছু মানুষ নাটক করে ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের দলে আসে, আর ভোটের সময় দেখি তার আবার ভোটের রেজাল্ট ফাঁকা হয়ে গেছে। আমি মনে করি না এতে দলের, আমি মনে করি জেলা থেকে ব্লক, ব্লক থেকে অঞ্চল, অঞ্চল থেকে বুথ, এই জায়গাটা যদি শক্তিশালী হয় তবেই বুথের লোকরা যদি ভোট দেয় তবেই আমরা জিতব। আমরা বক্তৃতা দেবো, আমাদের কথা ভোট হবে না। আমার কিছু ভোট আছে নিশ্চিত, আমি 2% আছে, কারো 1% আছে, কারো বিপ্লব মিত্রের 5% আছে, ও মহান নেতা হতে পারে। শঙ্কর সুবুতে আরো বেশি ভোট আছে, হ্যাঁ মহান নেতা হতে পারে। আমার হয়তো 2% আছে, কিন্তু ঘটনা এইভাবে হবে না পার্সেন্টেজ দিয়ে। আগে বুথটাকে শক্তিশালী করতে হবে, এটার কাজটা হচ্ছে। সম্প্রতি সময় আপনার কি কি কর্মসূচি আছে, আগামী দিনগুলো কি কি কর্মসূচি? না, আমাদের বঙ্গধ্বনি নামে একটা প্রোগ্রাম দিয়েছে, একটা হটস্পট, যেগুলো জায়গায় মন্দির, মসজিদ, বড় বাজার ইত্যাদি জায়গাগুলোকে খুঁজে নিয়ে সেখানে প্রোগ্রাম করতে বলেছে। সেটা এই মাসের শেষে থেকে আমাদের বঙ্গধ্বনি প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রামগুলোতে আমাদের ব্লকের নেতৃত্ব যারা যেভাবে আমাদের রাজ্য নেতৃত্ব বলবে সেভাবে অ্যাটেন্ড করবে, কি হবে জানি না। শেষ প্রশ্নে আসি, যদি হরিরামপুরে আপনি টিকিট পান, দলকে দায়িত্ব নিয়ে যেতে হবে? এত বড় কথা আমি কি বলবো। আমি 3টে বিধানসভা, গঙ্গারামপুর, হরিরামপুর বিধানসভা, কুসুমুন্ডি বিধানসভা, 3টে বিধানসভার মধ্যে কোনো লিডার দক্ষিণ দিনাজপুর বলতে পারবে না বুক বাজিয়ে। আমি বলছি 3টে বিধানসভার মধ্যে যে কোনো একটা বিধানসভায় যদি আমি নজর পাই তৃণমূলের, আমি যে কোনো বিধানসভায় যেখানে পাবো সেখান থেকে জিতে আসবো। আমাকে কাউকে ডিস্টার্ব করা হবে না, আমার কাছেও গিয়েও আমাকে হেল্প করতে হবে না, আমাকে ডিস্টার্ব করা হবে না। আমি কীভাবে ইলেকশন করবো সেটা আমি দেখবো। মানুষের সমর্থন আমার প্রতি আছে, আমি দেখে নেবো সেটা। কিন্তু সেই জায়গাটা, সেই সুযোগটা যদি আগে থেকে না করে দেয়, হঠাৎ করে ভোটের সময় বললো সত্য তুমি ওখানকার ক্যান্ডিডেট, মানুষের ক্ষোভ বিক্ষোভ মেটাতেই তো আমার 1 মাসের মধ্যে 15 দিন চলে যাবে। 15 দিন ইলেকশন কি করে হবে? এটা বোঝা উচিত। এটা আমি যে 4 মাস ধরে কাজ না করতে পারি, তাহলে আমাকে কি করে, অনেক মানুষ ক্ষোভ হবে, অনেক মানুষ ক্ষোভ হবে। হরিরামপুর জেআরসি
হরিরামপুরে 46% সিটরা বাস করে, 33% বাস করে ওখানকার মাইনরিটিরা হরিরামপুর বিধানসভায়, আদার্সরা 11%। এই জায়গায় যদি আমাকে ওখানে প্রার্থী করে দেয়, অন্যান্যদের ক্ষোভ হবে, তাহলে সেই ক্ষোভ মেটানোর জন্য আমাকে সময় দিতে হবে। ক্ষোভ যারা করবে আমার তৃণমূলের বন্ধুরা করবে, আর সেই তাদের কাছে গিয়ে আমাকে যেভাবে ওটা ম্যানেজ করে আমাকে ইলেকশনটা করতে হবে। সেই সুযোগ না যদি না দেয়, হঠাৎ করে বলে আমি ক্যান্ডিডেট, তাহলে তো আমি 15 দিন আমাকে সবারই হাত পা ধরে ঘুরে বেড়াতেই আমার সময় পার হয়ে যাবে। আমি ইলেকশন করবো কবে? এই জিনিসটাই বোঝাতে পারছি না আমি। এখন না, অন্তত 3 মাস আগে বলুন, 4 মাস আগে বলুন ক্যান্ডিডেটকে, আপনি আমাকে বাদ দিন, ওদেরই বলুন যে ওরা ক্যান্ডিডেট, তারপর আপনি দেখিনি বলেছি না। আমরা এতক্ষণ কথা বলে দিলাম দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম বর্ষিয়ান অভিজ্ঞ নেতা প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্র রায়ের সাথে। সত্যেন্দ্র বাবু একদম পরিষ্কার জানালেন যে দল যদি এখনো সংঘবদ্ধভাবে চলতে পারে এবং দল যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং এখন থেকে যদি প্রপার প্ল্যানিং করতে পারে যে কারা টিকিট পাবে, কারা ক্যান্ডিডেট হবে এবং তাদেরকে যদি স্বাধীনভাবে কাজ করতে করার সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু দক্ষিণ দিনাজপুর আবার তৃণমূলের দিকে ফিরে আসতে পারে। এবং প্রতিনিধি নিজে দায়িত্ব নিয়ে বলছেন যে তাকে যদি তার পছন্দের সিটগুলোর মধ্যে কোনো একটাতে দেওয়া হয়, প্রার্থী করা হয় এবং সেটা এখন জানানো, মানে আগেই জানানো হয়, তাহলে উনি কিন্তু যেভাবেই হোক মানুষ যেহেতু তার পাশে আছে, তিনি জিতে দেখিয়ে দেবেন। আগামী সময় আমরা জানতে পারবো বা দেখতে পারবো যে কি হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতির চালচিত্র কোন দিকে যাচ্ছে, দক্ষিণ দিনাজপুরের পৌরসভা টামন নদীর জল কোন দিক থেকে কোন দিকে গিয়ে গড়াচ্ছে, সেটার দিকে আমরা নজর রাখবো, আপনাদেরকেও দেখাবো যে কি হতে চলেছে। সঙ্গে থাকবেন। সংকেতের পক্ষ থেকে নমস্কার। Subscribe our channel. Press the bell